যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই অক্টোবর 2025। আমাদের বিজিএস ব্যাচের চুক্তি আইনের উপরে দ্বিতীয় ক্লাস। অ্যাকচুয়ালি চুক্তি আইনে গতদিন আমরা অল্প একটু পড়ছিলাম। গতদিন ওই রেজিস্ট্রেশন অ্যাক্টের সাথে অল্প একটু পড়ছিলাম। আজকে আমরা চুক্তি আইনের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, তো প্রথমেই আহ, গতদিন শুরু করেছিলাম, বাট তারপরে এখান থেকে শুরু করি। 795 পেজে দেখেন যে চুক্তি আইনে চুক্তিকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো বৈধ চুক্তি বা ভ্যালিড কন্ট্রাক্ট, একটা হলো বাতিল চুক্তি বা ভয়েড কন্ট্রাক্ট, আর একটা বাতিল যোগ্য চুক্তি বা ভয়েডেবল কন্ট্রাক্ট। বৈধ চুক্তি মানে হলো একটা চুক্তিতে অফার অ্যাকসেপ্টেন্স, তারপরে আপনার কনসিডারেশন, ফ্রি কনসেন্ট, এইগুলো সব কিছু আছে। মানে আপনার প্রস্তাব আছে, সম্মতি আছে, তারপর স্বাধীন সম্মতি আছে, বিনিময় মানে যে কনসিডারেশন বা প্রতিদান আছে, সবকিছু আছে, তারা হলো বৈধ চুক্তি। আর বাতিল চুক্তি অ্যাকচুয়ালি যে চুক্তিটা কিছু চুক্তি আছে শুরু থেকেই বাতিল, আর কিছু চুক্তি আছে পরবর্তীতে কোনো ঘটনার কারণে বাতিল হতে পারে, আমরা সামনে গিয়ে পড়বো। তো এটা হচ্ছে বাতিল চুক্তি, মানে যে চুক্তিটা আইন অনুসারে বলবৎ করার কোনো বিধান নাই, সেটাকে বলে বাতিল চুক্তি। আর বাতিলযোগ্য চুক্তি হলো যে যদি কোনো চুক্তিতে আপনার ওই যে বল প্রয়োগ করে একজনের, শাকিলকে বললাম যে শাকিল আপনি আমার কাছ থেকে 100 পিস মুরগি কিনবেন। শাকিল বললো যে না স্যার কিনবো না। ওনার আনডিউ ইনফ্লুয়েন্স করলাম যে আপনি যদি আমার কাছে মুরগি না কিনেন আপনার আর আমি পড়াবো না। উনি আমার কাছে পড়ে, মানে একটা আনডিউ ইনফ্লুয়েন্স, অথবা ভয় দেখাইলাম বা মিথ্যা বর্ণনা দিলাম বা প্রতারণা করলাম। প্রতারণা এরকম হইতে পারে যে বললাম যে আমার কাছে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো হচ্ছে বিদেশি প্রজাতির মুরগি, বাট অ্যাকচুয়ালি এগুলো আমাদের খাঁটি বাংলাদেশি। তো এই ধরনের চুক্তি হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে পরবর্তীতে ইচ্ছা করলে এটা বাতিল করতে পারে। মানে যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা করতেছে এই চুক্তি বলবৎ থাকবে, বাট সে যখন ইচ্ছা করবে এটা বাতিল হতে পারে। এটা হলো বাতিলযোগ্য চুক্তি। এখন আমাদের আইন পাঠের এই অংশে মোটামুটি চুক্তি আইনে অনেক আলোচনা করছে, আমাদের সময় কম, অপ্রাসঙ্গিক অনেক কথা বলছে। অ্যাকচুয়ালি এটা লিখিতর জন্য প্রয়োজনীয়, বাট এই জায়গা আমরা যে জায়গা একেবারে না হলেই নয় সেইটা পড়বো। এখন আমার এই জায়গায় চুক্তি আইনে আছে প্রায় 150-200 পেজ, কিন্তু আমার এই জায়গা থেকে প্রশ্ন আসবে একটা অথবা দুইটা। তার মানে এইটা যদি আমি একেবারেই জীবন যৌবন সবকিছু দিয়ে পড়তে যাই, তাহলে আমার যে জায়গা থেকে ওই মানে হটস্পট প্রশ্নের, তাহলে ওই জায়গা থেকে আবার আমাদের মিস হয়ে যাবে। তো এজন্য এখান থেকে যেটা না পড়লে নয় সেটাই আমরা দেখব। তো এই বৈধ চুক্তি যা বললাম এই কথাগুলোই এখানে বলা আছে। দেখেন, ভ্যালিড কন্ট্রাক্ট, আইন বলে কার্যকর প্রত্যেকটি সম্মতি হলো চুক্তি, এমন চুক্তি বৈধ চুক্তি নামে গণ্য হয়। চুক্তি আইন 1872-এর 10 ধারায় বৈধ চুক্তির সকল শর্ত পূরণ করে যে চুক্তি করা হয়, বৈধ চুক্তির জন্য উল্লেখিত সকল শর্ত পূরণ করে যে চুক্তি করা হয় সেই চুক্তি বৈধ চুক্তি। ঠিক আছে। তো বাতিল চুক্তি, এটাও আর বিস্তারিত পড়তেছি না। চুক্তি বাতিল হয় কখন, সামনে যেয়ে পড়তেছি। এগুলা এই আলোচনা না করলেও চলবে। এই জায়গা 32, 35, 56 এগুলাও এখানে পড়বো না, বুঝতে পারছেন? তো জাস্ট আচ্ছা, 32 ধারাটা এখানে একটু পড়ে যায়, দেখেন এমনি একটু মনে থাকুক যে 32 ধারা অনুসারে চুক্তি বলবৎ যে ঘটনার শর্ত সাপেক্ষে উক্ত ঘটনা যখন ঘটনার সংগঠন যখন অসম্ভব হয় তখন উক্ত চুক্তিটি বাতিল হয়। এটার অর্থ হলো, একটু ফোন আসছে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওই 32 ধারায় বলতেছে যে চুক্তি বলবৎ যে ঘটনার শর্ত সাপেক্ষে উক্ত ঘটনা সংগঠন যখন অসম্ভব হয় তখন উক্ত চুক্তিটি বাতিল হয়ে যায়। অর্থাৎ আমি বললাম যে বাংলাদেশ যদি আজকে জিতে, তাইলে তোমার সাথে আমি এই ব্যবসায়িক তোমার সাথে আমি তোমার কাছে আমি এই 100টা মুরগি বিক্রি করব, বা তোমার কাছে আমি এই জমি বিক্রি করবো, এই চুক্তি করলাম। বাট বাংলাদেশ যদি হেরে যায় তাহলে এই চুক্তিটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মানে ঘটনা সাপেক্ষে চুক্তি। আর 35 ধারা অনুসারে দেখেন, চুক্তি বলবৎ যে ঘটনার শর্ত সাপেক্ষে যখন উক্ত ঘটনা নির্ধারিত সময়ের মধ্যে ঘটে না বা উক্ত সময়ের মধ্যে ঘটা অসম্ভব হয় উক্ত ক্ষেত্রে চুক্তিটি বাতিল হয়। মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ঘটনা না ঘটে বা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ঘটনা দেখা গেল ঘটে, তাহলে কখনো কখনো ওই চুক্তি বাতিল হয়। আমরা উদাহরণ পড়লে বুঝবো। 56 ধারা তো ওই যে পরবর্তীতে অসম্ভব বা বেআইনি হয় এমন কোনো কার্য করার চুক্তি বাতিল হয়। 56 ধারা অ্যাকচুয়ালি আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা পড়ছি, মনে আছে কিনা আপনাদের, যে যখন চুক্তি করছে তখন অস্তিত্ব ছিল।
কিন্তু যখন কাজও সম্পাদন করবে তখন অস্তিত্ব নাই। এটা চুক্তি আইনের 56 ধারায় পসিবল না, বাট এটা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 13 ধারায় ওই পসিবল বাট আংশিক পসিবল আর কি, ক্রয় মূল্য পরিশোধে বা ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে। তো এখানে 32, 35, 56 কোনো ধারা আপনার মনে রাখার প্রয়োজন নাই। আমরা উদাহরণটা একটু দেখি, দেখেন। ক ও খ পরস্পরকে বিয়ে করার চুক্তি করে, করিম এবং খাইরুন। বিয়ের নির্ধারিত সময়ের পূর্বে করিম পাগল হয়ে যায়, যখন বিয়ে হবে তার আগে পাগল হয়ে গেছে। এই ক্ষেত্রে চুক্তিটি বাতিল হবে। যদিও চুক্তি সম্পাদনের সময় কার্যটি সম্ভব ছিল, চুক্তি পরবর্তী সময় চুক্তি প্রতিপালন করা অসম্ভব হয়, চুক্তিটি কি হবে? বাতিল হবে। কারণ তাদের এই চুক্তিটা বাতিল না, চুক্তিটা বাতিল হয়েছে কখন? যখন পাগল হয়ে যায়। কিন্তু পাগল হওয়ার আগ পর্যন্ত চুক্তিটা কি ছিল? বৈধ ছিল। বুঝতে পারছেন? তারপরে বা আরিফ বদরুলের প্রতি বল প্রয়োগ করে বদরুলকে তার 50 লক্ষ টাকার গাড়ি 5 লক্ষ টাকায় আরিফের নিকট বিক্রয় করতে সম্মতি আদায় করতে। বদরুলের ভয় দেখাইছে যে তুমি যদি আমার গাড়ি বিক্রি না করো, তাহলে এখন আমি এনসিপি ক্ষমতায়, তুমি তো আওয়ামী লীগ করতে আগে, তোমারে দিয়ে দেবো এখন মামলায়। তো এখন তোমারে যে একেবারে টাকা পয়সা দিচ্ছি না বিষয়টা তা না, কিন্তু 50 লাখের জায়গায় তোমারে দিব কত? 5 লাখ। তো বদরুলের ইচ্ছাক্রমে এমন সম্মতি বাতিল যোগ্য। বদরুল ইচ্ছা করলে এটা কি করতে পারে? বাতিল করতে পারে, কারণ এই সম্মতিটা তারা ভয় দেখাইয়া আদায় করতে। বাট বদরুল যদি চায় এটা আবার বাতিল হবে না। যদি বদরুল এমন চুক্তি রদ করে, সেক্ষেত্রে এ এবং বি এর মধ্যে বাতিল হয়ে যাবে। মানে যখন সে বাতিলটা করে ফেললো তখন তো বাতিল হয়ে গেছে, সেটা বলছে আর কি। তো সেলফ প্র্যাকটিসের এইগুলা 1, 2, 3 এগুলো এমনি জাস্ট এমনি দেখেন, নট সো ইম্পর্টেন্ট। 6 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। যখন বি সি কে বিবাহ করবে, তখন এ বি কে অর্থ পরিশোধ করবে করবে মর্মে চুক্তি করে। বলতেছে যে বদরুল যদি চন্দনাকে বিবাহ করে, তাহলে আরিফ বদরুলকে অর্থ পরিশোধ করবে। বদরুলের সাথে বিবাহ ব্যতীত চন্দনা মৃত্যুবরণ করে, বদরুলের সাথে বিবাহের আগেই চন্দনা মারা গেছে। সো এই ক্ষেত্রে চন্দনার মৃত্যুর সাথে সাথে চুক্তিটি বাতিল হয়ে যাবে। চুক্তিটি শুরুতে বৈধ, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? বাতিল হয়েছে। সো এই ধরনের উদাহরণ আমার মনে রাখতে হবে, ধারা টারা দিয়ে কাজ নাই। যেহেতু বিয়ের আগে সে মারা গেছে, তাহলে চুক্তিটা মারা যাওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আর চুক্তিটি শুরুতে বৈধ কিন্তু পরবর্তীতে বাতিল হয়েছে। বুঝতে পেরেছেন? আমরা এখানে আসছে যে বাতিল সম্মতি বা ভয়েড এগ্রিমেন্ট। অ্যাকচুয়ালি সম্মতি আর চুক্তির মধ্যে পার্থক্য কিন্তু বুঝাইছে, মানে যে কোনো একটা কাজ দুইজনে রাজি হয়েছে এটাই সম্মতি, এগ্রিমেন্ট। কিন্তু যখন ওই কাজটা, ওই সম্মতিটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে, তখন সেটা হয়ে যাবে কি? কন্ট্রাক্ট। মানে সকল কন্ট্রাক্টই এক সম্মতি, কিন্তু সকল সম্মতি কন্ট্রাক্ট না। আপনারা যখন লিখিত, মানে আপনারা যখন ভার্সিটিতে পড়েছেন তখন এই প্রশ্নটা আহ, এসে থাকে আর কি। তো বাতিল সম্মতি বা ভয়েড এগ্রিমেন্ট, চুক্তি আইনের 2-6 ধারায় বলা হয়েছে আইন দ্বারা বলবৎ করা যায় না এমন সম্মতিকে বাতিল সম্মতি বলা হয়। an agreement not enforceable by law is said to be void. সো যে যে সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না সেটাকে কি বলে? মানে আইন দ্বারা বলবৎ করা যায় না এমন সম্মতিকে বাতিল সম্মতি বলে। আইন দ্বারা বলবৎ করা যায় না অর্থ হলো কোনো তত্ত্বগত আইন দ্বারা বলবৎযোগ্য না। আন্ডারলাইন করে, তত্ত্বগত আইন দ্বারা বলবৎযোগ্য না। তত্ত্বগত আইন মানে কি? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তারপরে দণ্ডবিধি, এইগুলা। বুঝছেন? আইন দ্বারা বলবৎযোগ্য নয় বলতে আন্ডারলাইন করবেন পদ্ধতিগত আইন, যেমন দেওয়ানি কার্যবিধি বা তামাদি আইনের অধীন মকদ্দমা দায়ের করতে অক্ষমতার কারণে বলবৎযোগ্য নয়, সেটা বোঝানো হয়। তো যদি বলে আইন দ্বারা বলবৎযোগ্য নয় বলতে কোন আইন বুঝাইছে? তত্ত্বগত আইন। তত্ত্বগত আইন, সাবস্টেন্টিভ ল, কোনো প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল না। তামাদি আইনের শিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে মকদ্দমা দায়ের না করা বা দেওয়ানি কার্যবিধির কোনো আদেশ অনুসারে মকদ্দমা দায়ের করতে পারেনি, শুধুমাত্র এই কারণে কোনো চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য না, সেটা বলা যাবে না। বাতিল সম্মতি ভয়েড এগ্রিমেন্ট শুরুতেই বাতিল, ভয়েড আর ইনিশিও। এমন বাতিল সম্মতি বলবৎ করা যায় না বা কোনো পক্ষের অধিকার অর্পণ করে না। সো এখানেও আমার যে আহ মুখস্থ করার কিছু নাই, জাস্ট আপনার বোঝার স্বার্থে আর কি। বাতিল সম্মতি আর বাতিল চুক্তি, সম্মতি আর চুক্তি যদি আপনি বুঝে থাকেন, বাতিল চুক্তি মানে হলো যে চুক্তিটা শুরুতে বৈধ আছে, বা যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সে যে কোনো সময় এটা বাতিল করতে পারে, এটা হলো বাতিল চুক্তি। তো এটা পড়ার কিছু নাই। আমরা সরাসরি সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিসের যদি এখানে দেখেন যে
আইন দ্বারা বলবৎ করা যায় না এমন সম্মতিকে ড্যাশ বলা হয়? বাতিল বাতিল সম্মতি। সম্মতি। তারপরে এই ধারাটারা কিছু পড়বো না। 6 নং প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোনটি শুরুতেই বাতিল? ভয়েড আব ইনিশিও, বাতিল বাতিল সম্মতি বা সম্মতি। ভয়েড এগ্রিমেন্ট। বুঝতে পারছেন? এখন আপনি বলেন যে স্যার এটার উত্তর বাতিল চুক্তি হলো না কেন? এটা তো ভয়েড কন্ট্রাক্ট হয়, এখানে কেন হলো? হোয়াইট কন্ট্রাক্টে তো প্রথমে আগে সম্মতি হইতে হবে, পরে হইতে হবে হলো চুক্তি। কি তাই এখন একটা শুরুতে বাতিল তো চুক্তির আগে হচ্ছে কি? সম্মতি। সম্মতি। এই কারণে এই জায়গায় উত্তর হলো বাতিল সম্মতি। এখন আমরা চলে আসি বাতিল সম্মতির তালিকা। দেখেন, লিস্ট অফ হোয়াইট এগ্রিমেন্ট। অনেক আলোচনা করছে, অপ্রাসঙ্গিক। এত কিছু না দিয়ে সাদাই গোছাই কিছু দিলে হতো। তারপরেও দেখেন, আম, ভুলের কারণে সম্পাদিত চুক্তির ফলাফল সম্পর্কে চুক্তি আইনের 20 থেকে 22 ধারা পর্যন্ত আলোচনা করছে। আন্ডারলাইন করবেন, ভুল বলতে পারস্পরিক ভুল বা একপাক্ষিক ভুল হতে পারে। মানে ভুল বলতে পারস্পরিক ভুল মানে কয়জনের ভুল? দুইজনের। দুইজনের। আর একপাক্ষিক মানে একজনের। একজনের। আবার ঘটনাজনিত ভুল মানে কোনো ঘটনার ভুল আছে বা আইনগত ভুলও হতে পারে। আমরা যখন দণ্ডবিধি পড়েছিলাম, ওই যে জেনারেল এক্সেপশন 76 ধারা এবং 79 ধারা, মনে আছে কিনা? হুম। ওই জায়গা কিন্তু করছিলাম ঘটনাগত ভুল আর আইনগত ভুল, মিস্টেক অফ ফ্যাক্ট এন্ড মিস্টেক অফ ল, মনে আছে? আর এখানে বলতেছে যে ভুল পারস্পরিক হতে পারে, একপাক্ষিক হতে পারে, আবার ঘটনাজনিত হতে পারে, আবার আইনগত হতে পারে। তো চুক্তি গঠনের অপরিহার্য তথ্য বিষয়ে পারস্পরিক ভুলের প্রভাব 20 ধারা আলোচনা করা হয়েছে, যেখানে 22 ধারায় চুক্তির এক পক্ষের ভুলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দুই পক্ষের ভুল মানে পারস্পরিক ভুল বলছে 20 ধারায়, আর এক পক্ষের ভুলের প্রভাব বলছে কত ধারায়? বাইশ 22 ধারা। ধারায়। বুঝেন কিনা? যদি দুই পক্ষ ভুল করে একটা চুক্তিতে, তাহলে কি হবে এটা বলছে 20। 20 ধারা। আর যদি এক পক্ষ ভুল করে, কি হবে এটা বলছে কততে? 22 ধারা। 22। 20 ধারা অনুসারে উভয় পক্ষের ভুলের কারণে সম্মতিটি বাতিল, কিন্তু 22 ধারা অনুসারে এক পক্ষের ভুলের কারণে চুক্তিটি বাতিল যোগ্য হবে না। যদি একটা চুক্তিতে দুই পক্ষই ভুল করে, তাহলে চুক্তিটা কি বলেন? বাতিল। বাতিল। ঠিক হলো। তাহলে উভয় পক্ষের ভুলের কারণে বাতিল, কিন্তু এক পক্ষের ভুলের কারণে বাতিল যোগ্য হবে না। দেখছেন? এক পক্ষ ভুলের কারণে বাতিল হচ্ছে না, মানে ঠিক আছে। অন্যদিকে 21 ধারা অনুসারে চুক্তিতে আইনগত ভুলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইনগত ভুল তাহলে দুই পক্ষের ভুল 20, এক পক্ষের ভুল 22, 22। আর আইনগত ভুল বলছে 21। 21। বাংলাদেশে বলবৎ, এটা আন্ডারলাইন করেন, বাংলাদেশে বলবৎ আইন সম্পর্কে ভুলজনিত সম্পাদিত চুক্তি বাতিলযোগ্য হবে না। কিন্তু বাংলাদেশে বলবৎ নয় এমন কোন আইন সম্পর্কে ভুলজনিত চুক্তি বা চুক্তি বাতিল। মানে বাংলাদেশে বলবৎ আছে এরকম কোন ভুল যদি আপনি করেন চুক্তিতে, তাহলে ওই চুক্তিটা বাতিল হবে না। কিন্তু বাংলাদেশে বলবৎ নাই এরকম কোন আইনের ভুল সম্পর্কে যদি আপনি করেন, তাহলে এটা আবার বাতিল হবে। তো উদাহরণ দিলে বুঝবো, আমরা একটু পরেই আসতেছি। তো জাস্ট এতটুকু মনে রাখেন, দুই পক্ষের ভুল 20, এক পক্ষের ভুল 22, আইনগত ভুল 21। জি। তো এখন দেখেন 20 ধারাটা একটু দেখি। যে ক্ষেত্রে উভয় পক্ষ চুক্তির অপরিহার্য তথ্য বিষয়ে ভুল বা ভ্রমের অধীন, উক্ত ক্ষেত্রে সম্মতিটি বাতিল। উভয় পক্ষ ভুল করছে, বাদীও করছে, সরি মানে ক্রেতাও করছে ধরেন, বিক্রেতা। বিক্রেতাও করছে। 20 ধারায় ভুল বলতে পারস্পরিক ভুল বা উভয় পক্ষের ভুলকে বোঝানো হয়েছে। শুধুমাত্র পারস্পরিক ভুল বা উভয় পক্ষের ভুল হলে 20 ধারা অনুসারে সম্মতিটি বাতিল হবে না, বরং দাবিদারকে এটাও প্রমাণ করতে হবে যে বিরোধী চুক্তির কোনো অপরিহার্য বিষয় সম্পর্কে উভয় পক্ষ পারস্পরিক ভুল করেছে। আমরা 20 ধারায় একটা উদাহরণ দেখি, দেখেন। ইংল্যান্ড হতে চট্টগ্রামের পথে রয়েছে বলে অনুমিত কোনো নির্দিষ্ট মাল করিম কবিরকে বিক্রয় করতে সম্মত হয়েছে। করিমের কিছু মালামাল জাহাজে করে ইংল্যান্ড হতে চট্টগ্রামে আসতেছে। তাহলে এই মালামাল গুলো করিম বিক্রি করার জন্য সম্মত হয়েছে কার কাছে? কবিরের কাছে। চুক্তিতে উপনীত হওয়ার আগের দিন যে জাহাজটি উক্ত পণ্য পরিবহন করেছিল সেই জাহাজটি পরিত্যক্ত হয় এবং মালামাল হারিয়ে যায়। চুক্তিতে যেদিন উপনীত হবে তার আগের দিন জাহাজটা কি হয়েছে বলেন? হারাই গেছে। এবং তার পণ্যগুলো, জাহাজটা পরিত্যক্ত হয়, মালামাল গুলো হারাই গেছে। কিন্তু উক্ত বিষয় সম্পর্কে কোনো পক্ষই অবগত
ছিল না, যে ক্রেতা সেও জানতো না, যে বিক্রেতা সেও জানতো না। এই ক্ষেত্রে পারস্পরিক ভুলের কারণে বা ভ্রমের কারণে সম্মতিটি 20 ধারা অনুসারে বাতিল হবে। কারণ এই জায়গায় ভুল ছিল কয়জনের? পারস্পরিক ভুল ছিল, এই কারণে পারস্পরিক। আপনি এখান থেকে যে জিনিসটা মনে রাখবেন যে কোনো চুক্তিতে যদি পারস্পরিক ভুল থাকে তাহলে সেই চুক্তি কি হবে? বাতিল। কথা শেষ। এখন আমরা চলে আসি ধারা 22, চুক্তির তথ্য সম্পর্কে কোনো পক্ষের ভুলের অধীন সম্পাদিত চুক্তি। ধারা 22, 22 ধারায় বলা হয়েছে চুক্তিতে অংশগ্রহণকারী কোনো গোল দেবেন এক পক্ষ তথ্য সম্পর্কে ভ্রমের অধীন হয়ে চুক্তি করেছে শুধুমাত্র এই কারণে চুক্তিটি বাতিলযোগ্য হবে না। মানে বাতিলযোগ্য হবে না মানে হচ্ছে বাতিল হচ্ছে না। চুক্তি গঠনের অপরিহার্য বিষয়ে চুক্তির উভয় পক্ষের পারস্পরিক ভুলের কারণে সম্মতিটি 20 ধারা অনুসারে বাতিল হবে, কিন্তু 22 ধারা অনুসারে চুক্তির এক পক্ষ ভুলের কারণে চুক্তিটি বাতিলযোগ্য হবে না। বাতিলযোগ্য এক পক্ষের ভুল মানে হলো কোনো এক পক্ষ যদি কোনো ভুল করে থাকে সেটা বাতিল হবে না, কিন্তু উভয় পক্ষের ভুলের কারণে বাতিল। এখন আমরা চলে আসি আইন। আইন সম্পর্কে ভুলের প্রভাব, ইফেক্ট অফ মিস্টেকস অ্যাজ টু ল। মানে আইনগত যদি ভুল হয়। চুক্তি আইনের 21 ধারায় আইনগত ভুলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। 21 ধারা অনুসারে বাংলাদেশে বলবৎ কোনো আইন বিষয়ে ভুলের কারণে চুক্তি সম্পাদিত হলে উক্ত চুক্তি বাতিলযোগ্য হবে না। মানে এমন একটা আপনি আইনগত ভুল করছেন যে আইনটা বাংলাদেশে বলবৎ আছে, বুঝতে পারছেন? যদি কোনো আইন বাংলাদেশে বলবৎ না থাকে সেই বিষয়ে যদি আপনি ভুল করেন তাহলে আবার কিন্তু 21 ধারা প্রযোজ্য হবে না, সেই ক্ষেত্রে আবার বাতিল হবে। কিন্তু বাংলাদেশে বলবৎ নয় এমন কোনো আইন বিষয়ে ভুলের কারণে চুক্তি সম্পাদিত হলে চুক্তিটি বাতিল হবে। আমরা একটা উদাহরণ দেখি, দেখেন। ক, খ এরূপ ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে একটি চুক্তি করে যে বিশেষ কোনো একটি ঋণ বাংলাদেশের তামাদি আইন দ্বারা বাতিল করা হয়েছে, চুক্তিটি বাতিলযোগ্য হবে না, কারণ এখানে ভ্রান্ত ধারণা হলো বাংলাদেশী আইন বিষয়। মানে ক ও খ একটা বিশ্বাস করছে যে এই ঋণটা বাংলাদেশী তামাদি আইন দ্বারা বাড়িতে হয়েছে, মানে এই এই ঋণ আর এখন আদায় করা ধরেন যাবে না, কারণ এর তামাদি মেয়াদ শেষ। কিন্তু এই জায়গা তারা যে ভুলটা করছে এই ভুলটা কি আইনের ভুল? বাংলাদেশী তামাদি আইনের ভুল। তো তাদের এই ভুলের কারণে, আইনগত ভুলের কারণে এটা কি হবে না? বাতিলযোগ্য হবে না। তো জেনে রাখা ভালোতে যদি আমরা দেখি 20 ও 22 ধারায় ভুল বলতে ঘটনাগত ভুল বোঝানো হয়েছে, মানে ওই যে দুই পক্ষের ভুল আর এক পক্ষের ভুল। আর 21 ধারায় ভুল বলতে কি বোঝানো হয়েছে? আইনগত ভুলের প্রভাব বোঝানো হয়েছে। তা ঘটনাগত ভুল যদি দুইজনের হয় বাতিল, একজনের হলে হবে না। আর আইনগত ভুল যদি বাংলাদেশি আইনের ভুল হয় হবে না, কিন্তু বাংলাদেশ না বলবৎ না এরকম কোন আইনের ভুল হলে বাতিল হবে। এই হলো কথা। তানভীর আলম খান, আপনি কোথায়? আসি ভাইয়া, আমার খুব ক্লান্ত লাগতেছে। শুনি না, আমাদের স্পিকার লো, একটু জোরে বলেন। জি, আমার খুব ক্লান্ত লাগতেছে তো, এই জন্য কি বলে শাকিল? রুমে আছি। জানতে পারে নাই, আমি বলছি তো জানতে পারে নাই। ও জানতে পারেন নাই? না। তার কথা শুনি না, যাই হোক আসেন আমরা সেলফ প্র্যাকটিসের 6 নম্বর প্রশ্নটা দেখেন। বি এর জীবদ্দশায় এ কোনো সম্পত্তিতে সত্ত্ববান হয়ে সি এর নিকট বিক্রয় করতে সম্মত হন। বি এর জীবদ্দশায় জি। বলতেছে যে বি যখন যতদিন বেঁচে থাকবে এ কোনো সম্পত্তিতে সত্ত্ববান হয়ে সি এর নিকট বিক্রয় করতে সম্মত হয়। এ বলছে যে বি যতদিন জীবিত থাকবে এর মধ্যে আমি একটা সম্পত্তির মালিক হয়ে তোমার কাছে বিক্রি করব। এ বলতেছে কার কাছে বিক্রি করবে? চন্দনের কাছে। চুক্তির সময় বি মৃত ছিল, চুক্তির সময় বি আসলে বেঁচে ছিল না, চুক্তির সময় হলো বি গেছে মারা, কিন্তু উভয় পক্ষই সে সম্পর্কে অবগত ছিল না। তাহলে সম্মতিটি কি হবে বলেন? বাতিল। কারণ দুইজনই জানতো না, এই জায়গায় দুইজনের ভুল হয়েছে, এই কারণে এটা বাতিল। এটা গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন আসবে ইন্টারেস্টেড। এইগুলাই আসে সাধারণত পরীক্ষায়। 7 নং প্রশ্নটা দেখেন। ক্ষয়ের নিকট হতে একটি নির্দিষ্ট ঘোড়া করার জন্য ক্রয় করার জন্য ক সম্মত হয়। চুক্তির সময় ঘোড়াটি মৃত ছিল, কিন্তু উভয় পক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল। ওই যে মৃত ছিল, উভয় পক্ষই জানতো না, এটাও কি হবে? বাতিল। 12 নম্বরটা দেখেন। চুক্তির বিষয় সম্পর্কে কোনো এক পক্ষের ভুল বা ভ্রম চুক্তিটি কি হবে না? বাতিলযোগ্য হবে না। 15 নম্বর গুরুত্বপূর্ণ, 15। 19 নম্বরটা দেখেন।
চুক্তিটা আইনজনিত ভুল সম্পর্কে আলোচনা করা হয়েছে চুক্তি আইনের কত ধারায়? পঁচিশ দ্বারা এক মিস্টেক অফ ফ্যাক্ট আছে, মিস্টেক অফ ল হবে সরি মিস্টেক অফ ল আছে 21 ধারায়, আর মিস্টেক অফ ফ্যাক্ট আছে 20 আর 22। 22। 20 নম্বরটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশে প্রচলিত কোনো আইন সম্পর্কে ভুলের কারণে সম্পাদিত চুক্তি, বাতিল বাংলাদেশে প্রচলিত আইনে ভুলের কারণে সম্পাদিত চুক্তি বাতিলযোগ্য হবে না। হবে না। 21 নম্বরটা দেখেন, দুই পক্ষ একটা চুক্তিতে উপনীত হলো, পরবর্তী তারা উপলব্ধি করলো যে বাংলাদেশে আইনের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে ভুল করে তারা চুক্তিতে উপনীত হয়েছে, তাদের আইন সম্পর্কিত এই ভুলের কারণে চুক্তিটি কি হবে না? বাতিলযোগ্য হবে না। হবে না। 22, 23, 23 নাম্বারটা আমরা একটু পড়ি। ক ও খ এরূপ ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে একটি চুক্তি করে যে বিশেষ কোনো একটি ঋণ তামাদি আইন দ্বারা বাতিল হয়েছে, বাট অ্যাকচুয়ালি ওটা তামাদি আইন দ্বারা বাতিল হয় নাই, তাহলে এটা কি হবে? চুক্তিটা বৈধ, বৈধ। এটা কিন্তু বাতিলযোগ্য না। বুঝছেন? তো এটা যদি বাংলাদেশি তামিল আইন দ্বারা বাতিল হতো তাও তো বাতিল যোগ্য হতো না। জি। আমরা চলে এসে অবৈধ প্রতিদান। 23 ধারায় বলা হয়েছে প্রত্যেকটি সম্মতি যেটার উদ্দেশ্য বা প্রতিদান অবৈধ এমন প্রত্যেকটি সম্মতি বাতিল। প্রতিদান যদি অবৈধ হয় তাহলে সম্মতিটা কি? বাতিল। বাতিল। অবিভাজ্য সম্মতি বাতিল, ইনডিভিজিবল এগ্রিমেন্ট ভয়েড। যদি প্রতিদানের একটা অংশ অবৈধ হয় এবং অবৈধ অংশ সম্মতির বৈধ অংশ হতে পৃথক করা না যায় তবে উক্ত সম্মতি বাতিল। মানে আপনি একজনকে একটা চুক্তি করছেন, আপনাদের প্রতিদানটা হলো অবৈধ। এখন এই অবৈধ অংশটা যদি বৈধ অংশ থেকে পৃথক করা না যায় তাহলে চুক্তিটাই বাতিল, আর অবৈধ অংশটা যদি বৈধ অংশ থেকে পৃথক করা যায় চুক্তিতে না, মানে তাহলে যতটুকু বৈধ ততটুকু বৈধ সম্মতি, আর জি। যতটুকু অবৈধ ততটুকু বাতিল। অবৈধ, বাতিল আর কি। জি। তারপরে দেখেন প্রতিদানবিহীন সম্মতি বাতিল, যে সম্মতিতে প্রতিদান নাই। চুক্তি আইনের 25 ধারা অনুসারে প্রতিদান ব্যতীত সম্মতি বাতিল, আমরা পরে বিস্তারিত পড়তেছি। বিবাহের বাধার সম্মতি বাতিল, এটা গুরুত্বপূর্ণ। বিবাহের বাধার সম্মতির বাতিল। নাবালক ভিন্ন, এটা বললেন নাবালক ভিন্ন কোনো ব্যক্তির বিবাহের জন্য প্রতিবন্ধক সৃষ্টিকারী প্রত্যেক চুক্তি বাতিল। এটার অর্থ কি? মানে আমি, শাকিল তো নাবালক না, শাকিলের সাথে চুক্তি করলাম যে শাকিল আপনি যতদিন বেঁচে আছেন আপনার 1 কোটি টাকা দেবো, আপনি বিয়ে করতে পারবেন না, এটা বাতিল। এটা বাতিল। একটু পরে দিয়ে যাও। আর দেখছে কলাকু, ঠিক আছে। আর যদি আপনার বলে যে নাবালকরে বলে যে তুমি যতদিন সাবালক না হচ্ছ ততদিন তুমি বিয়ে করতে পারবা না, এটা কি বৈধ না অবৈধ বলে? তো বিষয় হলো যে নাবালকের সাথে যদি বলে যে নাবালক তুমি বিয়ে করতে পারবে না, এই চুক্তি বৈধ। কিন্তু সাবালক কাউকে যদি বলে সেটা অবৈধ। বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুসারে প্রতিদানবিহীন সম্মতি বাতিল নয়। মানে আমরা তো জানি যে একটু আগে বললাম যে প্রতিদান না থাকলে বাতিল, জি। কিন্তু এই জায়গা বলছে প্রতিদানবিহীন সম্মতি বাতিল নয়, প্রতিদান না থাকলেও বাতিল হবে না, কোনটা? তো এটা আমরা উপরে পড়ি নাই। জি। এই জায়গা বলছে তামাদিবাড়িত ঋণ শোধে। কিভাবে? এই জায়গায় মাঝে আসে যে ব্যাখ্যার ওই যে বোল্ড, চুক্তি আইনের 25 ধারা অনুসারে মাঝামাঝি দেখছেন, জি স্যার। চুক্তি আইনের 25 ধারায় কতিপয় ক্ষেত্রে প্রতিদান ছাড়াই চুক্তি বৈধ উল্লেখ করা হয়েছে, যেমন স্বাভাবিক ভালোবাসা ও স্নেহজনিত কারণে গঠিত কোনো চুক্তি। বাবা তার মেয়েরে ভালোবাসা কোনো কিছু দিছে, এই জায়গায় প্রতিদান নাই, এটা বৈধ। অতীত স্বেচ্ছামূলক সেবার জন্য ক্ষতিপূরণ প্রদানের চুক্তি। অতীত স্বেচ্ছামূলক সেবা হচ্ছে যে আপনি আমার একটা ব্যাগ খুঁজে পাইছেন, জি। এখন আমি বললাম যে আপনি যেহেতু আমার ব্যাগ খুঁজে পাইছেন আপনাদের 10,000 টাকা দিব, তো এই জায়গা এটাও বৈধ। আর তামাদি আইনে বাতিল কোনো ঋণ পরিশোধের অঙ্গীকার, যেমন ক খয়ের নিকট 1,000 টাকা ঋণী কিন্তু ঋণটি তামাদি দ্বারা পারিত, উক্ত ঋণের মধ্যে 500 টাকা পরিশোধ করার জন্য ককে প্রতিশ্রুতি দিল। ক 1,000 টাকা পাবে কার কাছে? খয়ের কাছে। এখন মামলা করে নাই, 3 বছর শেষ, তাহলে মামলা করে সে তো আর প্রতিকার পাবে না, কিন্তু সে বলতেছে ভাই আমার তো কবরে যাওয়ার ভয় আছে, তোমারে আমি আহ মানে যে পাবে আর যে যে দেয় নাই সে বললো যে তোমার আমি 500 টাকা দিব, তাহলে এখানে এটাও একটা কি চুক্তি? আপনার বৈধ চুক্তি আছে।
এই দেখেন, এই যে তামাদি বাড়িত ঋণ শোধে, তামাদি বাড়িত ঋণ শোধে। তো সেলফ প্র্যাকটিসের 10 10 নাম্বারটা ভিভিআই, কোন নাবালককে বিবাহ করা হতে বিরত রাখার চুক্তি। বৈধ। সেম জায়গায় নাবালক না থেকে যদি সাবালক হতো এটা বাতিল। তাহলে কি হতো? বাতিল। আমরা যদি তানভীর আলম খানকে বলি যে আপনি বিয়ে বিয়ে করবেন না, তাহলে এই চুক্তি কি হবে? বাতিল। বাতিল। আর এই যে যে লেলিন গেল, ওর এখন 18 হয় নাই, ওরা যদি বলি যে বৈধ। তুমি বিয়ে করবে না এতদিন পর্যন্ত, এটা আবার বৈধ। বৈধ। দেখেন, তো 11 নম্বর দেখেন, ক খ কে 1 লক্ষ টাকা দিবে যদি সে সারা জীবন অবিবাহিত থাকে। আরে, এমন সম্মতি বিবাহ হতে বিরত রাখার সম্মতি হয়, তা কি হবে? বাতিল বাতিল। হবে। বুঝছেন? হুম। তারপরে দেখেন, বাতিল। আপনার এই ধারাগুলো মনে না রাখলেও চলবে, ঠিক আছে? হুম। আপনার যা মনে রাখতে হবে, ফ্যাক্ট গুলো আশা করি মনে থাকবে। চল। ব্যবসা হতে বিরত রাখার সম্মতি বাতিল। এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন অফ ট্রেড ভয়েড। যে সম্মতি কারো আইনসম্মত পেশা, বাণিজ্য, কোনো ব্যবসার জন্য যতদূর প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা ততদূর বাতিল। ব্যবসা হতে বিরত। হুম। একজনকে বললাম যে তোমার 5 লাখ টাকা দিচ্ছি, তুমি এই জায়গায় এই ব্যবসাটা করবা না, আগামী 5 বছর যাবত করবা না, বা আজীবন করবা না। এই যে যে ব্যবসা থেকে বিরত রাখার যে সম্মতি, এটা হচ্ছে কি? বাতিল। বাতিল। তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কিভাবে? এটা গুরুত্বপূর্ণ, মনে রাখেন। যে ব্যবসার সুনাম বিক্রয় করা হয়েছে, উক্ত ব্যবসা পরিচালনা না করার সম্মতি। সুনাম, যে ব্যক্তি কোনো ব্যবসার সুনাম বিক্রয় করেছে, সে ক্রেতার সাথে সম্মত হতে পারে যে কোনো নির্দিষ্ট আঞ্চলিক সীমার মধ্যে উক্ত ক্রেতা এমন সুনামের অধিকারী হচ্ছে এমন কোন ব্যক্তি, সে যতদিন ব্যবসা করবে বিক্রেতা সেখানে উক্ত একই প্রকৃতির ব্যবসা পরিচালনা করবে না। ব্যবসার প্রকৃতি অনুসারে এমন বিধিনিষেধ যুক্ত হতে পারে। ধরেন, ব্যবসার সুনাম মানে হলো যে এরকম, যে হোন্ডা শোরুম ঢাকা শহরে আছে, গোপালগঞ্জে আছে। এখন হোন্ডা এই শোরুম একজনের কাছে বিক্রি করছে, বললো যে আমি যতদিন আছি ততদিন পর্যন্ত তুমি এই এলাকায় অন্য হোন্ডার শোরুম আর দিবা না, বাট আমি যখন চলে যাব তখন আবার তুমি শোরুম দিতে পারো। তাহলে এই জায়গা হচ্ছে ব্যবসার সুনাম কাজে লাগাচ্ছে। ব্যবসা হতে বিরত রাখার সম্মতি হলো, কিন্তু যদি এরকম হয় যে টোটালি তুমি ব্যবসা থেকে বিরত থাকবা, তাইলে আবার সেটা বাতিল বা অবৈধ। ব্যবসা হতে বিরত রাখার সম্মতি হলো এমন সম্মতি যেখানে এক বা উভয় পক্ষ অন্য কোনো পন্থায় তাদের ভবিষ্যৎ ব্যবসা বা পেশা বা কার্য পরিচালনায় স্বাধীনতা সীমাবদ্ধ করে দেয়। তাহলে ব্যবসায় ব্যবসা যাতে না করে বিরত রাখার সম্মতি তো বাতিল, বাতিল। বাট ব্যতিক্রম কোনটা? ব্যবসার সুনাম। সোনা বিক্রি করছে। সুনামের ক্ষেত্রে এটা ঠিক আছে। 3 নাম্বারটা দেখেন, ব্যবসা হতে বিরত রাখার সম্মতি বাতিল, এই বিধানের ব্যতিক্রম কোনটি? এটা ভিভিএ, ব্যবসার সোনা ব্যবসার বিক্রি। সুনাম বিক্রি। তারপরে আমরা 4 নাম্বারটাও ভিভিআই। একজন শিল্পী, সে একটি নাট্য কোম্পানির সাথে এই মর্মে চুক্তি করে যে চুক্তির মেয়াদকালে সে অন্য কোনো নাট্য কোম্পানিতে যোগদান করবে না। এমন ধরনের চুক্তি কি বলেন? বৈধ। বৈধ। এখন ওই যে নাট্য কোম্পানির সাথে এই মর্মে চুক্তি করে যে চুক্তির মেয়াদকালে সে অন্য কোনো নাট্য কোম্পানিতে যোগদান করবে করবে না। না, তো এই ধরনের চুক্তি বৈধ। বাট যদি বলতো যে কোনোদিনে আর যোগদান করবে করবে না। না, তাহলে আবার কি হইতো? বাতিল। বাতিল। আর একটা কথা, এই যে যে এই চুক্তি বৈধ বাট সুনির্দিষ্ট প্রতিকারণের 12 ধারায় আহ এই শিল্পীদের কি, যদি শিল্পী যদি চুক্তি ভঙ্গ করতে চায় তারা কি বাধ্য করতে পারবে? না, ব্যক্তিগত তারা বাধ্য করতে পারবে না। পারবে না, কিন্তু অন্য কোনো জায়গায় যাতে যোগদান না করে সেই মর্মে বাধ্য করতে পারবে। আমরা এর পরের পয়েন্টটা একটু চলে আসি, দেখেন। আইনানুগ কার্যধারার জন্য প্রতিবন্ধকতার সম্মতি বাতিল। এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন অফ লিগ্যাল প্রসিডিংস ভয়েড। প্রত্যেক সম্মতি যা দ্বারা উক্ত সম্মতির কোনো পক্ষ চুক্তির অধীন বা তৎসম্পর্কে সাধারণ ট্রাইব্যুনালে স্বাভাবিক আইনানুগ বিচার কার্য দ্বারা তার অধিকার বলবৎ করা হতে সম্পূর্ণ বিরত রাখা হয়, তিনি যে সময়ের মধ্যে তার অধিকার বলবৎ করতে পারে সেই সময় পরিমাণ সীমিত হয়, সেই ক্ষেত্রে সম্মতিযোগ্য বাতিল। মানে হলো, আপনি যদি আইন করেন যে তুমি আইনানুগ কার্যধারায় প্রতিবন্ধকতা, যে তুমি অমুক জায়গায় যে মামলা করবা না,
বা আদালতের রায় কার্যকর করবে না। তাহলে আমি এমন যদি কোনো চুক্তি করি যে আইনানুগ কার্যধারায় যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই ধরনের চুক্তিও কি বলেন? বাতিল। বাতিল। বুঝতে পারছেন? জি। মানে যদি কোনো সম্মতি আইনানুগ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে সেই সম্মতি বাতিল, এটা হলো সাফ কথা। জেনে রাখা ভালো, তা দেখেন চুক্তি আইনের 28 ধারা অনুসারে সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার সম্মতির ক্ষেত্রে প্রযোজ্য না। যে চুক্তির মাধ্যমে পক্ষগণ সম্মত হয় যে উদ্ভূত কোনো বিরোধ বা উদ্ভব হতে পারে, বিরোধ উদ্ভব হতে পারে এমন কোনো বিরোধ সালিসের মাধ্যমে নিষ্পত্তির জন্য সালিসি প্রেরণ করা হবে, সেক্ষেত্রে এমন সম্মতি বৈধ। তারা যদি এরকম চুক্তি করে যে ভবিষ্যতে যদি কোনো বিরোধ হয় তাহলে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হবে, তাহলে আবার এমন সম্মতি বৈধ। ট্রাইব্যুনালে বিরোধটি নিষ্পত্তির জন্য প্রেরণ না করে বরং সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হবে, এমন সম্মতি বৈধ। 1 নম্বর প্রশ্নটা দেখেন, আইনানুগ কার্যধারার জন্য প্রতিবন্ধকতার সম্মতি বাতিল, এই নীতি প্রযোজ্য হবে না সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার ক্ষেত্রে। 4 নম্বর, দেনাদার তামাদির অজুহাত তুলবে না, এই মর্মে প্রদত্ত সম্মতি কি? বাতিল। বাতিল। দেনাদার যে বলছে জীবনে আমি তামাদির কথা তুলবো না, এই মর্মে প্রদত্ত সম্মতি বাতিল। বাতিল। অনিশ্চয়তার জন্য সম্মতি বাতিল, অনিশ্চয়তা, এগ্রিমেন্টস ভয়েড ফর আনসার্টেনিটি। তানভীর আলম খান, আপনি কি আসতেছেন নাকি আজকে আসবেন না? কোনটা? টেক্সটে জানান, আপনার কথা শুনি না আমরা। আমি তো ভাবলাম আজকে আজকে আপনি আমাদের অন্য ফল খাওয়াবেন। ড্রাগন, আপেল, পেয়ারা এগুলো তো খাইছি, কমলা, পেঁপে নিয়ে আইসেন এর পরের দিন। দেখেন, তো তাহলে যে সম্মতির অর্থ অনিশ্চিত বা সুনিশ্চিত করা সম্ভব নয় এমন সম্মতি বাতিল। 29 ধারার অধীন কোন সম্মতি বাতিল শুধুমাত্র যে ক্ষেত্রে উক্ত সম্মতির অর্থ বা ভাষা অস্পষ্ট, অনিশ্চিত এবং সেগুলো সুনির্দিষ্ট করা যায় না। কেমনে? আমরা উদাহরণ পড়লে ভালো বুঝবো এই কথার অর্থ। ক খয়ের নিকট 100 টন তেল বিক্রয় করতে সম্মত হয়। ক বলছে খরে যে তোমার কাছে আমি 100 টন তেল বিক্রয় করব, কিন্তু কোন ধরনের তেল বিক্রয় করার অভিপ্রায় ছিল সেটা উল্লেখ ছিল না। এটা কি ডিজেল, পেট্রোল, নাকি সয়াবিন, সরিষা? যদিও ডিজেল ডিজেল পেট্রোলে তেল বলে না নাকি, ডিজেল পেট্রোলে ফুয়েল। ফুয়েলের বাংলা কি ভাই? জ্বালানি নাকি নাকি জ্বালানি তেল। দেখেন জ্বালানি তেল, আচ্ছা। কিন্তু কোন ধরনের তেল বিক্রয় করার অভিপ্রায় ছিল সেটা উল্লেখ ছিল না। অনিশ্চয়তার কারণে সম্মতিটি বাতিল, কিন্তু সম্মতিতে যদি তেলের সুনির্দিষ্ট বর্ণনা উল্লেখ থাকে তাহলে সেটা বাতিল হবে না। হবে না। তারপরে 500 টাকায় বা 1000 টাকায় কোয়া তার সাদা ঘোড়া বিক্রয় করার জন্য ক্ষয়ের সাথে সম্মত হয়। কয় টাকা বলছে? 500 টাকা বা 1000 টাকা। 500 টাকা বা 1000 টাকা। তাহলে নির্দিষ্ট কোনো কথা কি বলছে? না। বলে না। কিন্তু দুইটি মূল্যের মধ্যে কোন মূল্য পরিশোধ করতে হবে সেটার কোনো উল্লেখ না থাকায় অনিশ্চয়তার কারণে চুক্তিটি বাতিল। বাতিল। আমরা চলে আসি, তাহলে কোন চুক্তিতে যদি সুনির্দিষ্ট কোনো কথা না থাকে তাহলে সেই ধরনের চুক্তি কি হবে? বাতিল। বাতিল। বাদী সম্পর্কিত চুক্তি, এগ্রিমেন্টস বাই ওয়ে অফ ওয়েজার ভয়েড। বাদী, বাদী ধরনের সম্মতি বাতিল। বাদীতে যেটা হয়েছে এমন কিছু উদ্ধার করার জন্য অথবা কোনো খেলা বা অনিশ্চিত ঘটনা যার উপর বাদী ধরা হয়েছে তার ফলাফল আনার উদ্দেশ্যে কারো কাছে গচ্ছিত কোনো বস্তু আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করা যাবে না। 30 ক ধারা অনুসারে বাদী সম্মতির আনুষঙ্গিক সম্মতিও বাতিল। যদি বলে যে আহ, বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে আগামীকাল জেতে তাহলে তোমাকে আমি 1000 টাকা দিব। বাংলাদেশ জিতছে, এখন আমি 1000 টাকা ধরেন আপনারা দিচ্ছি না। এখন আপনি কি আদালতে যদি মামলা করেন কাজ হবে না, কারণ বাদী এই সম্মতি হচ্ছে কি? বাতিল। বাতিল। এটাই অবৈধ। তাহলে আসেন আহ অসম্ভব অসম্ভব ঘটনা নির্ভর সম্মতি বাতিল। অসম্ভব ঘটনা, এগ্রিমেন্ট কন্টিনজেন্ট অন ইম্পসিবল ইভেন্টস ভয়েড। ধারা কত? 36।
মানে এমন একটা বিষয় চুক্তি করছেন যে এই ঘটনা ঘটা আসলে অসম্ভব, তাহলে এই ধরনের চুক্তিও বাতিল হবে। যদি যদি অসম্ভব ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো কিছু করা বা না করার ঘটনা নির্ভর সম্মতি বাতিল হয়ে যায়, যদিও চুক্তি করার সময় এমন অসম্ভবতা পক্ষগণ জ্ঞাত হোক বা না হোক। উদাহরণ দেখেন, যদি দুইটি সরলরেখা কোনো শূন্যস্থান বেষ্টন করে, তবে বি এ কে 1000 টাকা দিতে সম্মত হয়। সরলরেখা বেষ্টন করে মানে সরলরেখা ঘিরে ধরবে। হুম। সরলরেখা কি কোনোদিন বৃত্ত আকার হবে? হ্যাঁ। বেষ্টন করবে সরলরেখা? যদি বলেন যে এই এই দুইটা সরলরেখা আমাদের এই রুম রে বেষ্টন করবে, সরলরেখা তো এই আজীবন সোজাই সোজাই যাবে, এটা তো বেষ্টন করবে, বক্র হবে কখনো? হবে না। তাহলে তো এই ধরনের তো অসম্ভব চুক্তি, তো এটাও কি বাতিল? জি, যদিও অসম্ভবকে সম্ভব করে অনন্ত জলিলের কাজ, বাট এক্ষেত্রে এটা বাতিল। এ সম্মতি বাতিল কারণ এটা হওয়া অসম্ভব। তো এই জায়গায় ধারা টারা দিয়ে কাজ নাই, আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। কয়ের নিকট 100 টন তেল বিক্রয় চুক্তি করে, কিন্তু কোন ধরনের তেল বিক্রয় করার অভিপ্রায় ছিল সেটা উল্লেখ ছিল না। অনিশ্চয়তার কারণে এটা কি বাতিল। 4 নাম্বার যদি দেখেন, নিম্নলিখিত কোন সম্মতিটি বাতিল? বাদী সম্পর্কিত সম্মতি, বিবাহ প্রতিবন্ধকতা, আইনানুগ কার্যধারার প্রতিবন্ধকতা, উপরে সবগুলো, উপরে সবগুলো। 6 নাম্বার, তারপরে 8 নাম্বারটা আমরা পড়ি যে এ বি কে 1000 টাকা দিতে সম্মত হয়, বি এ এর কন্যা সি কে বিবাহ করে। সম্মতি করার সময় সি মৃত ছিল, তাহলে মানে যখন এটা করছে ওই মুহূর্তে সে কি ছিল? মৃত ছিল। তাহলে এটাও কি বাতিল। আমরা চলে আসি বাতিলযোগ্য চুক্তি। বাতিলযোগ্য ভয়েডেবল কন্ট্রাক্ট। চুক্তি আইন 1872-এর 2-এর ঝ ধারায় বাতিলযোগ্য চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। 2-এর ঝ ধারা অনুসারে যে সম্মতি চুক্তির এক বা একাধিক পক্ষের ইচ্ছাক্রমে কার্যকর করা যায় কিন্তু অপর পক্ষ বা পক্ষসমূহের ইচ্ছাক্রমে কার্যকর করা যায় না, তা হলো বাতিলযোগ্য চুক্তি। আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছি, আপনাদের দেখি জিজ্ঞাসা করে বলেন তো, বাতিলযোগ্য যদি হয় কোনো চুক্তি কি কি মামলা করা যায় বলেন। বাতিল যোগ্য হলে দলিল বাতিলের মামলা করা যাবে এবং আহ, দলিল সংশোধনের সংশোধন না, দলিল রদের মামলা চুক্তি রদের মামলা। চুক্তি রদ আর দলিল বাতিল। বাতিল, ঠিক আছে। বাতিলযোগ্য হইলে চুক্তি রদের মামলা করা যায় 35 ধারায়, অথবা দলিল বাতিলের মামলা করা যায় 39 ধারায়। কিন্তু যদি বাতিল হয় তাহলে কি মামলা করা শুধু যায়? বাতিল, দলিল শুধু দলিল বাতিলের মামলা। বাতিলের মামলা। এটা মনে রাখতে হবে। তো বলছে যে বাতিলযোগ্য চুক্তি হলো যে, আমরা শুরুতেই বললাম যে যখন কোনো চুক্তি করা হয় ভয় দেখাইয়া, প্রতারণা কইরা, মিথ্যা বর্ণনা দিয়ে, তাহলে সেটা হলো বাতিলযোগ্য। এই যে 15 ধারায় বল প্রয়োগ কোয়েশিয়ান, 17 ধারায় ফ্রড প্রতারণা, 18 ধারায় মিথ্যা বর্ণনা মিসরিপ্রেজেন্টেশন, এবং এই সকল পন্থা অবলম্বন করে সম্মতি আদায় করে চুক্তি করা হলেও 19 ধারা অনুসারে তা হলো কি বাতিল যোগ্য। চুক্তি আইনে 19 ধারায় বলা হয়েছে, যখন কোনো চুক্তিতে জবরদস্তি মানে ওই যে বল প্রয়োগ, প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হয়, তখন অনুরূপভাবে যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছিল সেই পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিলযোগ্য হয়। অন্যদিকে অন্যদিকে এটা একটু দেখি, অন্যদিকে 16 ধারায় অসঙ্গত প্রভাবজনিত কারণে সম্মতি আদায় করা চুক্তি হলে উক্ত চুক্তি 19 ক ধারায় বাতিলযোগ্য হতে পারে। অসঙ্গত প্রভাবজনিত মানে হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স, অনুচিত প্রভাব, অযাচিত প্রভাব। আনডিউ ইনফ্লুয়েন্স সবসময় খাটানো যায় না। আনডিউ ইনফ্লুয়েন্স হলো যে সক্রিয় স্থার সম্পর্ক থাকে, আইনজীবী মক্কেল, ডাক্তার, রোগী, পীর মুর্শিদ, এগুলা। 19 ক ধারায় বলা হয়েছে, যখন কোনো অযাচিত বা অনুচিত প্রভাব দ্বারা সম্মতি আদায় করা হয় তখন অনুরূপভাবে যে ব্যক্তির যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিল যোগ্য। তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দেখেন, অযাচিত প্রভাব অপ্রভাবজনিত চুক্তির পরিণতি কি? বাতিল যোগ্য। কি কারণে একটা চুক্তি বাতিল হইতে পারে? কোয়েরশিয়ান, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, পূর্বের কোনো একটি। পূর্বের কোনো একটি। 1 নং, 9 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, বাতিলযোগ্য চুক্তি বাতিল হবে যে পক্ষের সম্মতি বলপূর্বক অনুচিত প্রভাব বা মিথ্যা বর্ণনার মাধ্যমে নেওয়া হয়েছিল তার ইচ্ছা
ক্রমে। আমরা চলে আসি সম্মতি, কনসেন্ট অ্যান্ড স্বাধীন সম্মতি। সম্মতি এবং স্বাধীন সম্মতি মানে কনসেন্ট অ্যান্ড ফ্রি কনসেন্ট। চুক্তি আইনের 13 ধারায় সম্মতি সংজ্ঞা দেওয়া হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সম্মতি স্বাধীন সম্মতি হিসেবে গণ্য হবে সেটা 14 ধারায় বলা হয়েছে। সম্মতি তো বিভিন্ন ভাবে আদায় করা যায়, মানে আপনারা যদি আমি ভয় দেখায়ও নেই সেটাও সম্মতি, অনুচিত প্রভাব খাটায় নিলেও সম্মতি। কিন্তু সম্মতিটা যখন বল প্রয়োগ করে নাই, ভয় দেখায় নাই, প্রতারণা করে নাই, অনুচিত প্রভাব খাটে নাই, একেবারেই সে নিজের স্থায়ী সম্মতিটা দিছে, তখন সেটা বলে স্বাধীন সম্মতি। তাহলে শুধু সম্মতি আছে 13 ধারা, আর স্বাধীন সম্মতি আছে 14 ধারা। তাহলে আমরা সম্মতিটা পড়ি, দেখেন সম্মতি, যে সম্মতি অর্থ 13 ধারায় বলা হয়েছে দুই বা ততোধিক ব্যক্তি একই বিষয় একই অর্থে ঐকমত্য হলে তাতে তারা সম্মতি দিয়েছে বলে বলা হয়। এক্ষেত্রে আমরা 14 ধারা যদি দেখি, স্বাধীন সম্মতি। চুক্তি আইনের 14 ধারা অনুযায়ী একটি সম্মতি স্বাধীন সম্মতি বলে গণ্য হবে যদি সম্মতি আদায় নিম্নলিখিত পন্থা অবলম্বন না থাকে। কি কি? বল প্রয়োগ থাকবে না, অনুচিত প্রভাব থাকবে না, প্রতারণা থাকবে না, মিথ্যা বর্ণনা থাকবে না, আর 20, 21, 22 ধারার বিধানাবলী সাপেক্ষে ভ্রান্তি থাকবে না। ওই যে 20-এ হলো মিউচুয়াল মিস্টেক, আর 22-এ হলো এক পক্ষের ভুল, আর 21-এ হলো আপনার আইনগত ভুল। মনে আছে? তাহলে এই 5টা যদি না থাকে তাহলে সেই সম্মতি হয়ে যাবে কি? স্বাধীন সম্মতি। এখন আমরা একটু চলে আসি পরের পেজে, দেখেন স্বাধীন সম্মতি না থাকলে চুক্তির ফলাফল। যদি কোথাও স্বাধীন সম্মতি না থাকে তাহলে সেই চুক্তির পরিণতি কি হবে? স্বাধীন সম্মতি না থাকলে চুক্তিটি বাতিলযোগ্য হয় চুক্তি আইন 19 ধারা অনুসারে যখন কোনো চুক্তিতে জবরদস্তি, প্রতারণা, মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হয়, তখন অনুরূপভাবে যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিল যোগ্য। কিন্তু স্বাধীন সম্মতি না থাকলে একটি চুক্তি শুরুতেই বাতিল বা ভয় ডাইমিনিশিও হয় না। যদি স্বাধীন সম্মতি না থাকে তাহলে শুরুতেই বাতিল হয় না, বরং স্বাধীন সম্মতি না নিয়ে চুক্তি করা হলে, যে পক্ষের স্বাধীন সম্মতি না নিয়ে চুক্তি করা হয়েছে উক্ত পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিল হতে পারে এবং উক্ত ক্ষেত্রে চুক্তিটি বলবৎযোগ্য থাকে না। এই ক্ষেত্রে নোটিশ দিয়ে বা আদালতের মাধ্যমে মোকদ্দমা দায়ের করে চুক্তিটি বাতিল করা যেতে পারে। তো যদি বলে যে স্বাধীন সম্মতি না থাকলে চুক্তিটি কি বাতিল যোগ্য নাকি শুরু থেকেই বাতিল? বাতিল যোগ্য। বাতিল যোগ্য, শুরু থেকে কিন্তু বাতিল না। আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি। যখন কোনো ব্যক্তি কোনো কাজ করতে বা না করতে সম্মতি দিয়েছে বলে গণ্য হবে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো বিষয় একই অর্থে একমত হলে। আমরা চলেছি বল প্রয়োগ। তাহলে আনডিউ ইনফ্লুয়েন্স আছে 16 ধারায়, আর বল প্রয়োগ বা কোয়েরশিয়ান এটা আছে কত ধারায়? 15 ধারায়। দেখেন চুক্তি আইনের 15 ধারায় বল প্রয়োগের সংজ্ঞা দেওয়া হয়েছে। 15 ধারায় বলা হয়েছে বল প্রয়োগ হলো কোনো ব্যক্তিকে কোনো সম্মতিতে অংশগ্রহণে বাধ্য করার অভিপ্রায় দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো কার্য করা বা করার হুমকি প্রদান করা। আপনি মানে কোন ধরনের বল প্রয়োগ করছেন? দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো কাজ করা বা করার হুমকি দিচ্ছেন, বা উক্ত ব্যক্তির জন্য ক্ষতিকর ভাবে কোনো সম্পত্তি বেআইনি ভাবে আটক করা বা আটক করার হুমকি দেওয়া। বললেন তুমি যদি তুমি যদি আমার কাছে তোমার বাড়ি বিক্রি না করো তাহলে তোমার হত্যা করা হবে বা তোমার রুমের মধ্যে আটক রাখা হবে। এইগুলাই হলো বল প্রয়োগ। যে স্থানে অনুরূপ বল প্রয়োগ করা হয় সে স্থানে, এটা লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ, যে স্থানে অনুরূপ বল প্রয়োগ করা হয় সে স্থানে দণ্ডবিধি কার্যকর আছে কি নেই তা গুরুত্বপূর্ণ না। জাহাজ আছে আটলান্টিক মহাসাগরে, ওই জায়গায় আপনি ভয় দেখাইছেন, ওই জায়গাতে দণ্ডবিধি কার্যকর না, কিন্তু তবুও তবুও সেটা কি হবে? আপনার বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবে। তাহলে ভাই, যে এই জায়গার একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জায়গায় ভয় দেখাইছে ওই জায়গায় দণ্ডবিধি কার্যকর থাকতেও পারে, নাও পারে। 3 নাম্বার প্রশ্ন, 3, 4। 3 নাম্বারটা জোরে পড়েন শাকিল। দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ কোনো নির্দিষ্ট কাজ করার হুমকি দেওয়া নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? বল প্রয়োগ। 5 নাম্বার প্রশ্নটা পড়েন, 5 নাম্বার। দূর সমুদ্রে কোনো বিলেতি জাহাজ হুম। পোতপরি থাকাকালে খকে একটি সম্মতিতে অংশগ্রহণ
অংশগ্রহণ করতে ক এর এমন একটি কাজ করতে বাধ্য করে যা দণ্ডবিধিতে অপরাধমূলক বিধি প্রদর্শন করার সমতুল্য, হুম। এই ক্ষেত্রে এই চুক্তিটি বাতিলযোগ্য হবে। ধরেন দূর সমুদ্রে বিলেতি জাহাজ, যে জায়গা ভয় দেখাইছে দেখা গেলো ওই জায়গায় দণ্ডবিধি প্রযোজ্য না, না, কিন্তু তবুও এই চুক্তিটা ধরে নেওয়া হবে যে ভয় দেখাইয়া করানো হয়েছে, হয়েছে। তাহলে বাতিলযোগ্য হবে। 6 নাম্বার প্রশ্নটাও পড়েন, 6 নাম্বারও গুরুত্বপূর্ণ, এই ধরনের এসে থাকে। গোয়া তার স্ত্রী গোয়াকে হুমকি প্রদান করে যে হুম। যদি গোয়া তার সম্পত্তি গোয়াকে দলিল না করে দেয় হুম। তাহলে গোয়া আত্মহত্যা করবে। হুম। গোয়া তার সম্পত্তি গোয়াকে দলিল করে দেয়। হুম। এই ক্ষেত্রে দলিলটি হচ্ছে আহ, বল প্রয়োগ দ্বারা বল সম্পাদন প্রয়োগ করা দ্বারা হয়েছে। সংশোধন করা হবে। বুঝেন নাই এই যে স্যার, দলিল না করে দিলে তোমার আমি আত্মহত্যা করবো। করবো, তাহলে এই যে তো ভয় দেখা এই কাজটা করছে। আমি এখানে খুঁজতেছি যে বাতিলযোগ্য, হুম। এরকম খুঁজতেছি। বল প্রয়োগ দ্বারা হ্যাঁ, বাতিল যোগ্য তো ডেফিনেটলি, বল প্রয়োগ করে করলে তো সেটা বাতিল যোগ্যই হয়। সেটা খুঁজতেছিলাম হুম যে হুম হুম। বাতিলযোগ্য। আচ্ছা, আমরা চলে আসি আনডিউ ইনফ্লুয়েন্স, অনুচিত বা অসঙ্গত বা অযাচিত প্রভাব, আনডিউ ইনফ্লুয়েন্স ধারা 16। তো আনডিউ ইনফ্লুয়েন্স ভাই অলরেডি আসলে আমাদের পড়া। আনডিউ ইনফ্লুয়েন্স মানে হলো, আপনি জাস্ট মনে রাখেন, দুইজনের মধ্যে সক্রিয় আস্থার সম্পর্ক থাকে, জি, শিক্ষক ছাত্র, তারপরে স্বামী স্ত্রী, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে কে কারে আনডিউ ইনফ্লুয়েন্স কাটায় এটা যে আবার মানে কন্ট্রোভার্সি আছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা যাই হোক, তো বাট অন্যান্য ক্ষেত্রে যে পীর মুর্শিদ, জি। তারপরে অন্যান্য ক্ষেত্রে আপনার আনডিউ ইনফ্লুয়েন্স, ডাক্তার কারণ আছে। আমি আপনাদের পড়াচ্ছি, আপনাদের উপর আমি আনডিউ ইনফ্লুয়েন্স খাটাইতে পারি, বাট নির্মল কিন্তু আপনার উপরে আনডিউ ইনফ্লুয়েন্স খাটাইতে পারবে না, কারণ নির্মলের সাথে আপনার সক্রিয় আস্থার সম্পর্ক নাই। নাই। আর আনডিউ ইনফ্লুয়েন্স সবচেয়ে ভালো মনে রাখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা একটা উদাহরণ আছে, যে হিন্দু বিধবা, কিন্তু যে উকিল সাহেব অ্যাটর্নি বলছে যে তোমার জমি আমার নামে লিখে দাও, নাহলে তো তোমার পাওনাদার নিয়ে যাবে, তাহলে এটা একটা বাতিলযোগ্য চুক্তি। চুক্তি। তো এই জায়গা আসলে এত লাইন বাই লাইন পড়তেছি না, জাস্ট মনে রাখেন সক্রিয় আস্থার সম্পর্ক থাকে। ঠিক আছে। তো এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়েন শাকিল, ওই যে মহাজন, পাইছেন? এই যে হ্যাঁ। বি গ্রামের মহাজন, মহাজন হলো ওই যে ধার দেনা, জি মানে জি, টাকা পয়সা দেয় দেয়। সুদের, হ্যাঁ। এ ঋণগ্রস্ত অবস্থায় বিয়ের সাথে নতুন ঋণের জন্য ঋণের জন্য এরূপ শর্তে চুক্তি করলো যা বিবেক বর্জিত মনে হয়। হুম। উক্ত চুক্তি অসঙ্গতভাবে প্রভাব দ্বারা প্রভাবিত হয়নি। আন্ডারলাইন করেন, মানে এই জায়গায় আনডিউ ইনফ্লুয়েন্স ছিল না। জি, প্রভাবিত হয়নি এটা প্রমাণ করার দায়িত্ব বি এর উপর বর্তায়। ওই যে সাক্ষ্য আইনের 11 ধারা, 111, 111। সক্রিয় অবস্থার ক্ষেত্রে মানে আনডিউ ইনফ্লুয়েন্সে ছিল না, সরল বিশ্বাসে করছে, সবসময় প্রমাণ করবে কি? যে প্রথম জন। বলবে। তাহলে আপনারা কি একটা জিনিস বুঝেন যে একটা আইন পড়তে গেলে কতগুলো আইন লাগে? জি স্যার, মানে একটার সাথে একটা মিলে একটার যাবে, সাথে আর মিলে একটা আছে। রিলেটেড না। জি বাট আমরা এই যে তামাদি লাগে, এই যে সুনির্দিষ্ট লাগে, এই যে সাক্ষ্য লাগে, জি, দণ্ডবিধি লাগে, কত হ্যাঁ। কিছু লাগে দেখেন, যেহেতু যেহেতু মহাজন বি ঋণগ্রস্ত ব্যক্তি এর উপর কর্তৃত্ব প্রয়োগ করতে সক্ষম হুম এবং যেহেতু লেনদেনটি বিবেক বর্জিত বলে মনে হয়, হুম। সেহেতু বি কে প্রমাণ করতে হবে যে চুক্তিতে অনুচিত প্রভাব ছিল না। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা তো ডাক্তার রোগীও না, আইনজীবী মক্কেলও না, শিক্ষক ছাত্রও না, তো এই জায়গায় কেন আনডিউ ইনফ্লুয়েন্স হলো, কেন হলো বলেন তো, আপনাদের মন কি বলে? স্যার, মহাজন তো একজন শক্তিশালী লোক গ্রামে, আর উনি তো সে টাকা পয়সা ওই যে ঋণ টিন দিয়ে বেড়ায়, তাহলে তার মানে সে তো আনডিউ ইনফ্লুয়েন্স খাটাইতেই কাটাইতে পারবে। পারে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ, সেল প্র্যাকটিসের 3, 5, 5 নাম্বারটা পড়েন, 5। বিয়ের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তার পিতা এ তাকে টাকা দাদন দিয়েছিল। থামেন, তাহলে পিতা হচ্ছে এ, জি, এ টাকা দাদন দিছিল, মানে দাদন মানে কি? দাদন মনে হচ্ছিল অগ্রিম টাকা দেয় কোনো কিছু নেওয়ার জন্য, হ্যাঁ, আবার ওই টাকা পরিশোধ করতে পরিশোধ পারতে করতে ধারই দড়ি। বা হ্যাঁ, মাস তাহলে করতে। পিতা দিছিল টাকা দাদন কারে? পুত্ররে। পুত্রকে। আচ্ছা। বি সাবালক হলে হুম এ কর্তৃত্বের প্রভাবের দ্বারা হুম বি এর নিকট হতে দাদন বাবদ প্রাপ্য টাকা
অধিক পরিমাণ অর্থ লাভের জন্য পত্র আহ, গ্রহণ করলো। মানে বলছে যে বাবা তোমার তো এই টাকা দিলাম, এটা আমাদের ওই বলছে যে যখন তুমি বড় হবা তখন এত টাকা দিবা, এই যে তুমি এখন থেকে সিগনেচার করো ধরো। ও আহ, মানে ওই যে সব পিতা মাতা তো এরকম হয় না, ওই যে আমরা আমাদের একটা মিম চালু আছে না যে বাপ্পারাজের জি জি আমি বিশ্বাস করি না, শুনছেন? জি এই সিনেমা যদি কেউ দেখে থাকেন, হ্যাঁ এই সিনেমায় বাপ্পারাজের বাবা থাকে হচ্ছে আপনার এটিএম এটিএম, এই তো আপনিও দেখছেন। তাহলে এই জায়গায় উনি ছেলের প্রতি এরকম মানে একজন লোভী বাবা, যে ছেলের পিছিয়ে যদি কোনো কিছু খরচ করে তাহলে সে অনেক সাত পাঁচ ভেবে তারপরে খরচ করে, যে এর খরচ করলে ভবিষ্যতে আমার লাভ হবে কিনা। তাহলে এই জায়গায় আহ এ তার নাবালক মানে পিতা এ তার নাবালক সন্তানদের যে দাদন দিচ্ছে, বিনিময়ে কি করতেছে ভবিষ্যতে আরো বেশি টাকা। তো এই কাজটা সে কেমনে করেছে? তো এই কাজটা অনুচিত করছে প্রভাবের মাধ্যমে প্রভাবের কারণে। জি করেছে, ওই যে পিতা পুত্র। জি অ্যাক্টিভ করতে। জি। তা আমাদের বাংলা সিনেমাও লেগে গেল দেখেন। তাহলে 6, 7, 9 নাম্বার তো মাত্রই করলাম, জি যে গ্রামের মহাজন। গ্রামের মহাজন তো কি টিভি ছিল, তখন দেখা গেছে আমরা সিনেমাগুলো ঘুরে ঘুরে এগুলো দিয়েছি, তাই না? হ্যাঁ, হেনা হেনা। জি। হ্যাঁ। তো 11 নাম্বারটা গুরুত্বপূর্ণ ভাই, 11। হুম। 11 নম্বর ভিভিআই, এটা একটু পড়েন। মুদ্রা বাজারে দুষ্প্রাপ্যতা বিরাজমান। হুম। এমত অবস্থায় কোনো ব্যাংকের নিকট ঋণ গ্রহণের জন্য আবেদন করলো, হুম। উক্ত ব্যাংকার অস্বাভাবিক চড়া হারে সুদ ব্যতীত ঋণ দিতে অস্বীকার করলো। হুম। ক অনুরুক্ত অনুরূপ শর্তের ঋণ গ্রহণ করলো। হুম। এই ক্ষেত্রে হুম। এই ক্ষেত্রে তো স্যার চুক্তিটি বৈধ এবং অসংগত। এখন আপনি বলবেন যে স্যার আগে মহাজন তো ঠিকই তারে আনডিউ ইনফ্লুয়েন্স বললেন, আর এই জায়গা ব্যাংকার, এই জায়গা আনডিউ ইনফ্লুয়েন্স কেন হচ্ছে না? যৌক্তিক প্রশ্ন। জি স্যার। এখন বিষয়টা হলো ওই যে মুদ্রা বাজারে দুষ্প্রাপ্যতা বিরাজমান, মানে টাকা পয়সা পরিস্থিতির হ্যাঁ জন্য নাই। তো এজন্য যে বলতেছে যে ভাই আপনার এটা দেওয়া যাবে, বাট সুদের পার্সেন্ট বেশি এত, দিতে হবে। নিলে নেন না নিলে নাই। এটা হচ্ছে ব্যবসায়ের সাধারণ কার্যক্রমে সম্পন্ন একটি লেনদেন এবং চুক্তিটি অসঙ্গত প্রভাব দ্বারা প্রভাবিত হয়নি। তাহলে দুইটা কিন্তু সূক্ষ্ম পার্থক্য, জি হলো স্যার। মহাজন আর একটা হচ্ছে ব্যাংক। এখানে তো ব্যাংক নিচ্ছে, এখানে হ্যাঁ। তো ব্যক্তি কোনো জি। প্রভাব খাটাচ্ছে না। আর এটা তাদের পলিসি। জি আর ওই জায়গায় বলে না বিবেক বর্জিত। না, এখানে দুষ্প্রাপ্যতা বিরাজমান, এটা তো বলেই দিচ্ছে, বিরাজমান। আসেন আমরা প্রতারণা বা ফ্রড, ধারা 17। প্রতারণা আসলে তো মানে এই যে যে আমরা কলা খাইতেছি, আমাদের যে কলা আনলাম, কলা দেখা গেল যে সবুজ কালার, দোকানদার বলতেছে যে নিয়ে যান একেবারে পাকা, বাসায় গিয়ে দেখেন একেবারে পাকা, কিন্তু আসলে পাকে নাই। এটা হলো প্রতারণা। মানে যা না সেটা উপস্থাপন করা ছলনার মাধ্যমে, এই প্রতারণা বিষয়টাই আছে 17 ধারায়। এখন ওই প্রতারণার উদাহরণ তো চুক্তি রদের মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট, যে বললো যে এই কারখানা থেকে বছরে 500 মণ সার উৎপাদিত হয়, আমি বললাম, বাট অ্যাকচুয়ালি আমি জানি যে 500 মণ অ্যাকচুয়ালি হয় না, হয় সর্বোচ্চ 100 মণ। জি এটা হলো প্রতারণা। বললাম যে আমার ঘোড়া সুস্থ, কিন্তু আসলে আমার পাগলা ঘোড়া, এটা প্রতারণা। জি বুঝছেন? তো প্রতারণাও লাইন বাই লাইন পড়ার প্রয়োজন নাই। আহ এখানে একটা বিষয় পড়বো, সেটা হলো যে বিষয় সম্পর্কে শুধুমাত্র নীরবতা প্রতারণা না, নীরবতা প্রতারণা না। কেমনে কেমনে একটু পড়ি দেখেন। কোনো বিষয় সম্পর্কে কেবল নিশ্চুপ থাকা প্রতারণা নির্দেশ করে না। 17 ধারায় বলা হয়েছে চুক্তিতে উপনীত হতে সম্ভবত কোনো ব্যক্তির ইচ্ছাকে প্রভাবিত করবে এমন বিষয় শুধুমাত্র নীরবতা বা নিশ্চুপ থাকা প্রতারণা নির্দেশ করে না। কেবল নিশ্চুপ থাকা প্রতারণা যদি না সেখানে কথা বলার বা প্রকাশ করার কোনো দায়িত্ব থাকে, যদি না নীরবতা প্রতারণামূলক বক্তব্যের সমান হয়ে থাকে। যদি আমি বলি যে শাকিল, আপনার যদি কোনো আপনার ঘোড়া যদি পাগল হয় বলেন, আর যদি কিছু না বলেন ধরে নিব যে ঘোড়া সুস্থ আছে। বুঝতে পারছেন? আপনি নীরব ছিলেন, তাহলে আপনি নীরব থাকা মানে তো ওই ঘোড়া যে সুস্থ নীরব থাকা এই জায়গায় হ্যার ভূমিকা পালন করতেছে। বুঝতে পারছেন? জি এখন প্রশ্ন হলো যে তাহলে শুধু নীরবতা আবার কখন প্রতারণা হবে?
কি লুৎফর সাহেব, কেমন আছেন? পড়াশোনা করতেছেন? এবার কিন্তু গা জারা দিয়ে উঠতে হবে। 2বার আসছেন, এবার যাতে গোল করে যাইতে পারেন। আচ্ছা, শুধুমাত্র নীরবতা যে ক্ষেত্রে প্রতারণা, দেখেন, লেনদেন, লেনদেনের যে ক্ষেত্রে কোনো ব্যক্তির কথা বলার আইনগত দায়িত্ব ছিল কিন্তু কথা বলার দায়িত্ব পালন করেনি, তথা কথা বলেনি, উক্ত ক্ষেত্রে তার নীরবতা বা নিশ্চুপ থাকা প্রতারণা হিসেবে গণ্য হবে। যে ক্ষেত্রে নীরবতা শুধুমাত্র প্রতারণামূলক বক্তব্যের সমান হয়ে থাকে, সুতরাং যে ক্ষেত্রে নীরবতার মাধ্যমে তিনি 17 ধারা উল্লেখিত যে কোনো একটি কার্য করে যা প্রতারণার সমতুল্য, সেক্ষেত্রে তিনি প্রতারণা করেছে বলে গণ্য হবে। কিভাবে? ক ও এবং খ হলো ব্যবসায়ী, তারা একটি চুক্তিতে উপনীত হলো। ব্যবসায় মূল্য বৃদ্ধি সম্পর্কে ক ব্যক্তিগতভাবে অবগত এবং যেটা প্রকাশ করা হলে চুক্তিতে উপনীত হতে খকে নিরুৎসাহিত করত, কিন্তু ক মূল্য বৃদ্ধি সম্পর্কে খকে কোনো তথ্য প্রদান করতে বাধ্য না এবং তথ্য প্রদান না করা প্রতারণা হিসেবে গণ্য হবে না। এই কথাটার অর্থ হলো কি, ধরেন আপনি এসে বললেন, যদিও জায়গায় আপনি এসে বললেন যে আমি আহ 100টা ভেড়া কিনবো, ভেড়া। হুম, এখন বললেন যে ভেড়া কিনবো, এখন ভেড়ার মূল্য কত, এত টাকা। এখন আপনি এই জায়গায় বলেন নাই যে ভেড়ার মূল্য এখন একটু বাড়তি। আপনি চুপ আছেন যে ভেড়া কিনবেন তো কিনেন, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু ভেড়ার মূল্য যদি বেশি বলতাম তাহলে আবার দেখা গেল সে চুক্তিটা নাও করতে পারতো। এখন এই জায়গায় মূল্যর কথা আমি বলি নাই, বাট ভেড়ার তো কোনো ডিফেক্ট নাই, ভেড়া তো অসুস্থ না, তারপরে পাগল না, উন্মাদ না, বা কোনো রোগেও আক্রান্ত না। সো এই ক্ষেত্রে যদিও আমি চুপ ছিলাম, বাট এই জায়গায় কি হয়নি, প্রতারণা হয় নাই। কিন্তু আমার কাছে ভেড়া বিক্রি করতে আসছে, আমি ভেড়াই বিক্রি করছি, কিন্তু ভেড়ার রোগ ছিল, এই কথা আমি বলি নাই। তাহলে এই যে যে আমি গোপন ছিলাম, এটা প্রতারণা। বুঝেন কিনা? ধরেন আপনি আমার কাছে পড়তে আসছেন যে স্যার আমি আপনার কাছে পড়তে চাই। এখন যদি এরকম হয় যে আমি যদি প্রথমে যদি এইভাবে চিন্তা করি যে আমার কাছে যদি পড়তে চান তাহলে কিন্তু 2 মাসে 10,000 টাকা দেওয়া লাগবে। এখন আমি চিন্তা করলাম যে টাকার কথা বললে উনি নাও পড়তে পারে, আমি কিছু বলি না, আমি চুপ আছি। So, পরে দেখছেন পরে। হ্যাঁ, আপনি পড়তে আসছেন পড়েন, এই জায়গা কিন্তু প্রতারণা হয় নাই। বুঝতে পারছেন? হুম, কিন্তু যদি বিষয়টা এরকম হতো যে আমি একবার বলছি এক কথা কিন্তু মনে আছে আর এক কথা, তাহলে এটা হয়ে যেত কি, প্রতারণা। তো সেলফ প্র্যাকটিসের 6-7, 6 নম্বর প্রশ্নটা পড়েন শাকিল, 6। ক ক্ষয়ের কাছে নিলামে একটি ঘোড়া বিক্রি করে। ঘোড়াটি যে অপ্রকৃতিস্থ ছিল তা ক জানতো। ঘোড়াটির অপ্রকৃতিস্থ তা সম্পর্কে ক খকে কিছুই বলে নাই। হুম। এটা তো প্রতারণা করে, এটা কোনো প্রতারণা নয়। ক ক্ষয়ের কাছে নিলামে একটি ঘোড়া বিক্রি করে, জি, নিলামে। জি, এখন ঘোড়াটি যে অপ্রকৃতিস্থ ছিল তা ক জানতো, জি, ঘোড়াটির অপ্রকৃতিস্থতা সম্পর্কে ক খকে কিছুই বলে বলেন। নাই। এটা কোনো প্রতারণা নয়। এখন প্রশ্ন হলো যে এটা প্রতারণা কেন হলো না? এখন আপনি যখন নিলামে অংশগ্রহণ করছেন, আমি তো এই জায়গায় বলি নাই যে নিলাম ভালো, গোটা ভালো মন্দ কিছুই বলা হয় না, নিলামে তো অনেক লোকই অংশগ্রহণ করে। তো এই জায়গায় আমি, যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেন যে ভালো নাকি মন্দ, আমি যদি বলতাম যে ভালো কিন্তু অ্যাকচুয়ালি মন্দ, তখন হয়তো এটা প্রতারণা। প্রতারণা, কিন্তু এখন এটা প্রতারণা হবে না। তাহলে একাডেমিকে পড়ার সময় এরকম একটা উদাহরণ করছিলাম যে ঘোড়া বিক্রি, যে এই ঘোড়াটা যখন কিনতে গেছে যে আমাকে আহ, যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটা ঘোড়ে ঘোড়া দেন, তাহলে উনি যদি এটা বলে যে এটা ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় তাহলে এটা প্রতারণা হবে। আর হুম। যদি বলতো যে আমাকে একটা ঘোড়া দেন কিন্তু ওটা যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায় না এবং সে চুপ রয়েছে, তখন এটা প্রতারণা জি, হচ্ছে না, এরকম একটা জি, জি। ব্যাপার ছিল। 7 নাম্বারটা বলেন, 7। এর কন্যা হলো বি। বি সবেমাত্র সাবালিকা হয়েছে। হুম। বি নিলামের মাধ্যমে তার কন্যা এ নিলামের মাধ্যমে তার কন্যা বি এর নিকট একটি ঘোড়া বিক্রয় করে। হুম। ঘোড়াটি যে অপ্রকৃতিস্থ হুম। ছিল তা এ জানতো। হুম। ঘোড়াটির অপ্রকৃতিস্থতা সম্পর্কে এ বি কে কিছুই বলে নাই। হুম। এই ক্ষেত্রে প্রকাশ না করা হচ্ছে প্রতারণা হিসেবে গণ্য হবে। এখন আপনি বলবেন স্যার আগেরটা প্রতারণা হইলো না, এটা কেন প্রতারণা হলো? ব্যাখ্যা করেন।
ব্যাখ্যা হচ্ছিল এখানে এ এবং বি এর মধ্যকার সম্পর্কের কারণে এ এর দায়িত্ব ছিল বি কে ঘোড়াটির অপ্রকৃতিস্থতা সম্পর্কে অবগত করা, প্রকাশ করার বাধ্যবাধকতা থাকার পরও প্রকাশ না করা বা সক্রিয় আহ, গোপন রাখা প্রতারণা হিসেবে হিসেবে গণ্য হবে। এই জায়গায় যে কন্যার কাছে দিছে, তার দায়িত্ব ছিল হ্যাঁ যে দায়িত্ব ছিল। এই কারণে আপনি যখন ভালো উদাহরণ শুনেন, ধরেন আপনি যখন এই যে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে কিছুদিন আগে হুম, ওই যে কিছু মোটরসাইকেল গাড়ি এইগুলা বিক্রি করছে নিলামে, এখন যারা ওই জায়গায় নিলামে অংশগ্রহণ করছে তারা কিন্তু জানেই যে এই মোটরসাইকেল এইগুলা ভাঙ্গা ভাঙাচুরা বা যে কোনো কিছু হইতে পারে, সবকিছু মিলেই তারা একমত। এটা কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে যারা বিক্রি করতেছে মানে সরকারের তরফ থেকে তারা কিন্তু বলে নাই যেটা একেবারে ব্র্যান্ড নিউ এই অবস্থা সেই অবস্থা। এই যে আছে, দেখো, যদি নিলামে অংশগ্রহণ করতে ইচ্ছা হয় করো, নাইলে নাই। ঠিক আছে, তাহলে এই জায়গায় তারা যদি কোনো তথ্য গোপন করছে, গোপন করছে মানে হলো তারা ভালোও বলে নাই খারাপও বলে নাই, এটা প্রতারণা হয় নাই। বুঝেন কিনা? হুম, এই জায়গায় পরে সমস্যা হয়েছে কি, ওই একটা গাড়ি না মোটরসাইকেল যেন অনেক টাকা দিয়ে একজন নিলামে কিনছে, হুম, কেনার পর মানে নিলামে অংশগ্রহণ করে ডাকে সে পাইছে, পরে আর কিনে নাই। এবার দেখে কি যে ওই দিনই ওই টাকা দিয়ে কিনতে গেলে আমার লস। লস হয়। পরে আমার একজন ফোন দিলেন, ওই যে ওই জায়গার স্টাফ আছে আমাদের জামিল সাহেব, জামিল সাহেব আমার ফোন দিয়ে বলতেছে যে এরকম যদি কেউ নিলামে দর দেখাইয়া না কিনে তাহলে কত দাঁড়ায় মামলা করা যায়। যাই হোক দেখেন, 12, 13, 14 নাম্বারটা বলেন শাকিল, 14। কোয়াকে খ বলে আপনি যদি অস্বীকার না করেন তাহলে আমি ধরে নিব যে ঘোড়াটি অপ্রকৃতিস্থ। হুম। কোয়া কিছুই বলেনি হুম। এখানে। কোয়া এর নীরবতা কথা বলার সমতুল্য এবং প্রতারণা করেছে। প্রতারণা করে নাই। করে নাই। ওই যে ক আর গ, আচ্ছা, দেখছেন? কোনো কিছু বলেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি যদি অস্বীকার না করেন, মানে আপনি যদি অস্বীকার তো করতে হবে মুখ দিয়া, জি। তাহলে ধরে নেবো ঘোড়াটি অপ্রকৃতিস্থ, তাহলে সে তো বলে নাই যে অস্বীকার করে নাই, মানে ক কিছুই বলে নাই, সে কিছুই চুপ ছিল। বলেনি। তো এই জায়গায় ক নীরবতা কথা বলার সমতুল্য এবং প্রতারণা করেনি। ব্যাখ্যা দেখেন, যেহেতু ক নীরবতা কথা বলার সমতুল্য, তাই ক ঘোড়াটি যে অপ্রকৃতিস্থতা তা মেনে নিয়েছে, অর্থাৎ তিনি নীরবতার মাধ্যমে বিষয়টির সত্যতা স্বীকার করে করে নিয়েছে, সেহেতু ক কোনো প্রতারণা করেন। করে নাই। করেননি, যদি আপনি কোনো অস্বীকার না করেন, তাহলে ধরে নেব যে 15 নম্বরটা দেখেন, তালাকপ্রাপ্ত কোনো ব্যক্তি গীতা নামক এক নারীকে বিবাহ করার সময় তার পূর্ববর্তী বিবাহ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। বিবাহ করতে গীতার সম্মতি নেওয়া হয়েছে, এই জায়গায় পূর্ববর্তী বিবাহ সম্পর্কে তথ্য সক্রিয় গোপন করে তালাকপ্রাপ্ত ব্যক্তি কি করেছে? প্রতারণা করেছে। 18 নম্বরটা দেখেন, প্রতারণার মাধ্যমে ক ক্ষয়ের সাথে চুক্তি করেছে। এই ক্ষেত্রে খ চুক্তিটি বাতিল করতে পারে না, কিন্তু ক্ষতিপূরণ উদ্ধার করতে পারে। পারে। তা এখন পর্যন্ত এই পর্যন্ত থাক। আপনাদের রাতে ক্লাস আছে, রাতে 11:30টার পরে ক্লাস, মনে রাখেন। পড়বো সবাই, মানসিকভাবে প্রস্তুত থাকেন।